নমস্কার। বোলপুরে সোমবার দিন প্রশাসনিক বৈঠকের পর আজ ফের মমতা বন্দ্যোপাধ্যায় ডিএমদের নিয়ে অর্থাৎ জেলা শাসকদের নিয়ে বৈঠকে আরও একবার বলেছেন যে ভোটার তালিকা সংশোধনের সময় যেন কোনো একটি ভোটারের নামও বাদ না যায়, যোগ্যদের নাম যেন বাদ না যায় এবং অযোগ্য বলে যাদের দাগিয়ে দেওয়া হতে পারে তাদের নাম কেন বাদ যাচ্ছে সেটা দেখতে হবে এবং দরকার হলে 5-6 বার যাচাই করতে হবে। তো এইটা নিয়ে বোঝা যাচ্ছে যে একটা ভোটার তালিকা সংশোধন, যেটা অলরেডি যে প্রক্রিয়াটা বিহারে শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন, সেটা নিয়ে পশ্চিমবঙ্গে একটা কনসার্ন তৈরি হয়েছে। এইটা নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং কি কি বিষয়, কি কি উদ্বেগের বিষয় সামগ্রিকভাবে উঠে আসছে সেইটা আমরা সবিস্তারে আলোচনা করব, যাতে করে সাধারণ মানুষের কাছে ব্যাপারটা বোধগম্য হয় যে কেন এই উদ্বেগ, ভোটার তালিকা সংশোধনে কি হতে পারে এবং কি কি কারণে এই চাপানুতোর একটা তৈরি হয়েছে। তো তার আগে আমরা আজকে শুনে নেব রফিকের কাছ থেকে, রফিকুল জামাদার। রফিক আমাদের নবান্ন বিটের সাংবাদিক, সিনিয়র রিপোর্টার। রফিক এ ব্যাপারে খুব একজন দড় সাংবাদিক। তো আজকে যে জেলা শাসকদের সঙ্গে বৈঠক, সেই বৈঠকে কি আলোচনা হয়েছে এ ব্যাপারে সেটা আমাদের রফিক প্রাথমিকভাবে জানাবে। সংগত একদমই ঠিক। আজকে একটি বৈঠক ছিল, যে বৈঠকে ডিএমদের ডাকা হয়েছিল নবান্নে, এবং বৈঠকটা ডেকেছিলেন সিএস। কিন্তু আমাদের কাছে খবর ছিল যেহেতু ডিএমরা আসছেন, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু কথা বলতে পারেন। রাইট। এবং যেহেতু যে পরিস্থিতি, ভোটার কার্ড, এসআইআর, আমরা অনেকটাই অনুমান করতে পেরেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এসআইআর নিয়ে তিনি কিছু বলবেন। সেই মোতাবেক যে খবর আমরা পাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেই আজকে 13 ফ্লোর অর্থাৎ যেখানে সিএস বসেন, সিএসের যে চেম্বার যেখানে মিটিং করেন, সেখানে তিনি আসেন, ডিএমদের সঙ্গে কথা বলেন এবং তিনি সেখানে পরিষ্কার করে বলেন যে যে সমস্ত কাজকর্ম করা হচ্ছে, তিনি এসআইআর এই কথাটা মুখে আনেননি ঠিক, কিন্তু বুঝিয়ে দিয়েছেন যে এই কাজকর্মের ফলে একটা ভোটারের নাম যাতে বাদ না যায়, এবং তারপরেই বলছেন যোগ্যদের নাম যাতে কোনোভাবে বাদ না যায় সেই বিষয়টা দেখতে হবে ডিএমদের, এবং যে সমস্ত বিএলও এগুলো করবেন সেগুলো দেখতে হবে। এর পাশাপাশি এটাও বললেন, যেমনটা তুমি বললে, যে অযোগ্য বলে যাদেরকে দাগিয়ে দেওয়া হবে, কেন দাগিয়ে দেওয়া হচ্ছে সেটা ডিএমদের দায়িত্ব দেখে নেওয়ার, একবার নয় 5 থেকে 6 বার যাচাই করতে হবে। এরপরেই মমতা বন্দ্যোপাধ্যায় আরও একটা বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন শঙ্করদা, সেটা হচ্ছে 1000 বিএলও বুথ লেভেল অফিসার, তারা দিল্লিতে গেছিলেন ট্রেনিং করতে, ইলেকশন কমিশনে নিশ্চয়ই ডেকেছিল। একদমই তাই। এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এই বিএলও যারা গেছিলেন দিল্লিতে ট্রেনিং করতে, আমরা অন্য জায়গা থেকে খবর পাচ্ছি, আমাদের তারা জানায়নি। এটা কেন হবে? মানে হচ্ছে যে বিভিন্ন জেলা থেকে যে 1000 বিএলও গেছেন, মুখ্যমন্ত্রী বোঝাতে চেয়েছেন যে এই ইনফরমেশনটা ডিএমরা কেন নবান্নে জানান। ঠিক, একদমই তাই। এবং এই বিষয়টা তিনি বীরভূমের যে মিটিং ছিল, সেই মিটিংও একটা আন্দাজ বা একটা ইঙ্গিত করেছিলেন, উনি পরিষ্কার বলেছিলেন যে বিএলও 1000 বিএলও দিল্লিতে যাচ্ছেন ট্রেনিং এর জন্য, অথচ নবান্নকে ডিএমরা জানাচ্ছেন না। এইটা কেন হচ্ছে? ঠিক, একটা পাতা পড়লেও যেন খবর আসে। এবং আজকেও বৈঠকে তিনি বলেছেন জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবটাই নবান্নকে বা সরকারকে জানিয়ে করতে হবে। এরপরেই মুখ্যমন্ত্রী বলেন যে তিনি একটা আশঙ্কা প্রকাশ করছেন যে এই 1000 বিএলওর মধ্যে বেশ কয়েকজন নতুন ছিলেন, তারা যাতে কোনো রকমভাবে গণ্ডগোল না করে সেই বিষয়টা ডিএমদের দেখে নিতে হবে। এর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় আবারও সেই ঠিক বীরভূমে যেমনটা বলেছিলেন, ঘুরিয়ে আজকে এই বৈঠকে পরিষ্কার করে বলে দিয়েছেন যে নির্বাচন এখনও বাকি রয়েছে, আপনারা সরকারের আন্ডারে, কেন এত ভয় পাচ্ছেন? এই বিষয়গুলো কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করেছেন। এবং আমার কোথাও মনে হচ্ছে যেহেতু যে বিষয়গুলো তিনি একটা ওপেন মিটিংয়ে একটা জেলায় বলেছেন, সেই একই কথা প্রায় আবার নবান্নে ডেকে ডিএমদের বলছেন, এখান থেকে আমার মনে হয় ব্যক্তিগতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বা সরকারের কোথাও উৎকণ্ঠা রয়েছে, বিশেষ করে শাসক দলের। এই উৎকণ্ঠা কেন শঙ্করদা, আমি তোমার থেকে জানতে চাইবো। না দেখো রফিক, এইটা হচ্ছে উৎকণ্ঠার কারণটা, সেটা বিহারের ব্যাপারটা দেখলে অনেকটা বোঝা যেতে পারে। শুধু বিহার নয়, আমি বলবো যে রিসেন্ট টাইমসে যে কটা স্টেটে অ্যাসেম্বলি ইলেকশন হয়েছে, মানে ধরো মহারাষ্ট্র, দিল্লি এবং বিহারে যে ভোট হতে চলেছে, তার আগে ভোটার তালিকা সংশোধনের যে প্রক্রিয়া, সেইখানে যা যা ঘটনাক্রম ঘটেছে তা থেকে তৃণমূল শুধু কেন, সর্বভারতীয় স্তরে বিরোধীদের একটা আশঙ্কা তৈরি হয়েছে। বিহার দিয়ে শুরু করি। বিহারে
ফার্স্ট এই এসআইআর মানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের প্রক্রিয়া শুরু হয়েছে। ইলেকশন কমিশন বিহার দিয়ে শুরু করেছে, কারণ বিহারে নভেম্বর মাসে ভোট আসন্ন, সুতরাং বিহারের ভোটার তালিকা আগে ফাইনাল করে ফেলতে হবে। এখন বিহারে কি হয়েছে, বিহারে ধরো কালকে খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে, মানে এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা বিশেষ নিবিড় সংশোধন, তারপর যে প্রক্রিয়াটা চললো গত 1 মাস ধরে, তারপরে যে খসড়া তালিকা ভোটার তালিকা ইলেকশন কমিশন তৈরি করেছে সেটা কালকে পাবলিক করা হবে এবং রিভিশনের জন্য 1 মাস সুযোগ দেওয়া হবে। দেখা যাচ্ছে কি যে বিহারে যে মোট ভোটার রয়েছে এখন বা ভোটার তালিকা অনুযায়ী, তার থেকে অন্তত 70 লাখের মতো ভোটারের নাম বাদ যেতে চলেছে। এখন বিহারে দেখো 244টা বিধানসভা আছে, 244টা বিধানসভার মধ্যে মোট 70 লক্ষ ভোটারের নাম বাদ যাওয়া মানে অ্যাভারেজে পার অ্যাসেম্বলি 28,000 ভোটারের নাম বাদ যাওয়া। এখানে ব্যাপারটা বুঝতে হবে, সেটা হচ্ছে যে ভোটার তালিকায় যখন রিভিশনটা হচ্ছে তখন শুধু 70 লাখ কিন্তু বাদ যায়নি, 70 লাখ হচ্ছে নিট। হতে পারে যে বাদ গেছে 90 লাখ, কথা বলছি, হাইপোথেটিক্যালি বলছি, কিন্তু অ্যাডিশনও তো হয়েছে। কারণ ধরো আজ যার বয়স 17 বছর 9 মাস, ভোট আস্তে আস্তে, বা ধরো ভোটার তালিকা যখন সংশোধন শুরু হয় তার 3 মাস আগে যার বয়স 17 বছর 9 মাস, তার তো সংশোধনের সময় 18 বছর হয়ে গেছে। তো এইরকম একটা বিপুল সংখ্যক যুব আছে যাদের নাম ভোটার তালিকায় ঢুকেছে নতুন করে। ঠিক। আর ইলেকশন কমিশন যেমন বলছেন যে মৃত ভোটার, যে ভোটারের কোনো অস্তিত্ব নেই, যে ভোটার পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে পাকাপাকি চলে গেছেন, বা যার দুটো জায়গায় নাম আছে, এরকম নাম বাদ গেছে বহু ভোটারের। তো এইটা মিলিয়ে নিট ভোটারের নাম বাদ গেছে হচ্ছে 70 লক্ষ। এটা ঠিক আছে। এখন 70 লক্ষ বাদ যাওয়া মানে 28,000 করে ভোটার বাদ যাওয়া এক একটা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি। তো পশ্চিমবঙ্গে যদি আজকে এই পরিস্থিতি তৈরি হয়, সেটা শাসক দলের জন্য উদ্বেগের স্বাভাবিক। এবার তুমি চলে এসো মহারাষ্ট্রে। 2024 সালে সব রাজ্যের মতোই লোকসভা ভোট হলো এপ্রিল মে মাসে। ঠিক। আর তার 6 মাসের মধ্যেই হলো বিধানসভা ভোট। কিন্তু এই 6 মাসের মধ্যে দেখা গেল ইলেকশনে ভোটার লিস্টের রিভিশন হয়েছে এবং তাতে দেখা গেল যে টোটাল ভোটারের সংখ্যা 40 লক্ষ বেড়ে গেছে। সেখানে দেখা গেল যে 48 লক্ষ টোটাল ভোটার বেড়েছে আর 8 লক্ষ কমেছে, মানে নিট বেড়েছে 40 লক্ষ। তাহলে বিহারে 40 লাখ, মহারাষ্ট্রে 40 লাখ বেড়েছে। এবং আরো ইন্টারেস্টিং ফিগার আছে, দেখা যাচ্ছে যে 78খানা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি যেখানে 18 লক্ষ ভোটারের নাম বেড়েছে, সেই রকম 78খানা কনস্টিটিউয়েন্সির মধ্যে 68খানাতেই জিতেছে বিজেপি। আচ্ছা। এখন পরপর এই বা দিল্লিতে বলার মানে 6 মাস আগে যে লোকসভার যে রেজাল্ট তার প্রায় তো উল্টো, এই বিধানসভা রাইট, মহারাষ্ট্রের রেজাল্ট পুরো উল্টে গেছে এটাই। এবং যে কারণে রাহুল গান্ধীরা বলে বেড়াচ্ছেন যে মহারাষ্ট্রে ভোট চুরি করেছে, এবং রাহুল গান্ধী বলছেন যে ভোট চুরি করেছে ইলেকশন কমিশন বিজেপির কথায়। তো ব্যাপারটা হচ্ছে কি যে রুলিং পার্টি যে কোনো স্টেটের এবং বিজেপি পার্টি, তারা তো মহারাষ্ট্রের নমুনা দেখে ভয় পাবে। ঠিক, ভয় পাওয়ারই কথা। 6 মাস আগে যে রেজাল্ট তারা উল্টো হয়ে গেছে, একটা উৎকণ্ঠা তৈরি হবে। তো সেই উৎকণ্ঠা, ন্যাচারাল উৎকণ্ঠা তৈরি হয়েছে তৃণমূলের মধ্যে। এবং আজকে যেমন তুমি দেখতে পাচ্ছ যে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিএমদের সঙ্গে বৈঠক করেছেন, ইকুয়ালি অভিষেক বন্দ্যোপাধ্যায় 8 তারিখ পার্টির সমস্ত এমপি, এমএলএ, সমস্ত পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, জেলা পরিষদের সমস্ত সদস্য এবং পার্টির সব নেতা, র্যাঙ্ক অ্যান্ড ফাইল সবাইকে ডেকেছেন একটা ভার্চুয়াল মিটিংয়ে। এজেন্ডা বলা হয়নি, কিন্তু আমি মনে করি অবধারিতভাবেই ওই বৈঠকেও ভোটার লিস্টের সংশোধনের বিষয়ে চোখ কান খোলা রাখার কথা বলা হবে, এবং বলা হবে যেন কারোর নাম যেন বাদ না যায়। কারণ হচ্ছে যে এটা তো একটা জেনুইন উৎকণ্ঠা তৈরি হয়েছে। এবং তুমি দেখো লাগাতার গত 5-7 দিন ধরে পার্লামেন্টে কংগ্রেস তৃণমূল মিলে তো এইটা নিয়ে ঝাঁপাচ্ছে, রীতিমতো বিরোধ প্রদর্শন করছে, বিক্ষোভ প্রদর্শন করছে এবং প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছে। এখন আরো যদি গভীরে যাও তাহলে ব্যাপারটা কি, তাহলে এবার বিজেপির অভিযোগের দিক থেকে বলি, এটা তো তৃণমূলের পার্সপেক্টিভ। তৃণমূল কেন মনে করছে যে ভোটার তালিকা একটা ম্যানিপুলেশন হতে পারে, এটা তৃণমূলের পার্সপেক্টিভ।
বিজেপি যে কথাটা বলছে, বিজেপি কি বলছে? বিজেপি বলছে যে পশ্চিমবঙ্গে যে ভোটার তালিকা তাতে মৃত ভোটারের নাম এবং ভুয়ো ভোটারের নাম রয়েছে, বা পরিযায়ী শ্রমিক যারা পার্মানেন্টলি চলে গেছে এরকম শ্রমিকের নাম রয়েছে। তো এইগুলো যে এরা ভোট দিতে আসে না, এবং প্রতিটা বুথে 10-15% করে এই ধরনের বুথ আছে, মেবি মোর। এটা শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা বলছেন। এবং ওদের বক্তব্য হচ্ছে যে এই যে মৃত ভোটার, ভুয়ো ভোটার, এদের ভোটটা দিনের শেষে, ভোটের দিনের শেষে ওরা তৃণমূল ফেলে দেয়। তার ফলে হচ্ছে যে ওইটা একটা এক্সট্রা মার্জিন দিয়ে দেয়। এখানে ডিবেট আছে, মানে এটা তর্ক বিতর্ক রয়েছে। এই বিধানসভা, লোকসভা, এখানে তো সিআরপিএফ, বিএসএফ তারাই ভোটটা করায়, সেই জায়গা থেকে এই ছাপ্পাটা বা এই ভুয়ো ভোটটাকে দিতে পারে শাসক দল। সেটা তো অভিযোগ, এটা তো বিজেপির অভিযোগ যে এই ভোটটাও পড়ে যাচ্ছে, মৃত ভোটারের ভোট পড়েছে। আমি তো বলছি অভিযোগ। দেখো, দুটো অ্যাপ্রিহেনশন, কাউন্টার অ্যাপ্রিহেনশন আছে। একটা তৃণমূলের উদ্বেগ, একটা হচ্ছে বিজেপির কনসার্ন। তো তৃণমূলের কনসার্নটা আমরা বললাম যে ভোটার তালিকা ম্যানিপুলেশনের যে কনসার্নটা রয়েছে। বিজেপির কনসার্নটা হচ্ছে যে এই যে ভুয়ো ভোট বা মৃত ভোটার যে ভোটটা ফেলে দিচ্ছে, বা সংখ্যালঘু অধ্যুষিত জায়গাতে ভোটার তালিকা ঠিক মতন ইনফ্লেটেড রয়েছে, প্রচুর বাংলাদেশি অনুপ্রবেশকারী নাম রয়েছে, এটা যদি বাদ দেওয়া যায় তাহলে হবে কি, যে সাউথ বেঙ্গলে অনেক জায়গায় লড়াইটা খুব টান হয়ে যাবে। কেন? কারণ হচ্ছে লোকসভা ভোটের হিসেবেই তুমি যদি দেখো যে বিজেপি এবং তৃণমূলের মধ্যে 7-8% ভোটের ডিফারেন্স আছে। আমি দুঃখিত যে এক্সাক্ট পার্সেন্টেজটা বলতে পারছি না। বিজেপির মনে আছে 38 7-8 বা এরকম একটা পার্সেন্ট, 48 সামথিং মেবি। হ্যাঁ, মানে 48 নয়, 45-46 এরকম একটা পার্সেন্টেজ হবে। যাই হোক না কেন, গত বিধানসভার হিসেবে ধরলে 7-8% ডিফারেন্সই আছে। এখন পশ্চিমবঙ্গে প্রায় 8 কোটি ভোটার, 7% ভোট মানে হচ্ছে 57 লাখ ভোট। এখন বিজেপি যেটা আশা করছে যে এই ভোটার 56 লাখ ভোটারের মধ্যে থেকে যদি আজকে 25-30 লাখ ভোটারের নাম বাদ চলে যায়, এবং নতুন ভোট অ্যাডিশন হয় আরো 10-12 লাখ বা 20 লাখ, এবং তারা মনে করে যে নতুন ভোট মানে যে নতুন প্রজন্মের ভোট, এবং তারা হচ্ছে যে এই যে 15 বছরের সরকারের বিরুদ্ধে যে অ্যান্টি ইনকামবেন্সি, যে প্রতিষ্ঠান বিরোধিতা তৈরি হয়েছে, সেই প্রতিষ্ঠান বিরোধিতা বিষয়টি তাদের মধ্যে খুব একটা ইয়ে তৈরি করেছে, এবং তারা প্রতিষ্ঠান বিরোধী হাওয়াতে গিয়েই ভোটটা দেবে। তাহলে এই দুটো মিলিয়ে তারা বিজেপি একটা লড়াইয়ের জায়গায়, এবং এই ফলটা মহারাষ্ট্র তারা পেয়েছেন, নতুন ভোটার পরেই তারা একটা উল্টো লড়াই করেছেন। তো এইটা একটা তৈরি হয়েছে। তো যে কারণে বিজেপি খুব উৎসাহী এসআইআর নিয়ে, আর তৃণমূল ঠিক ততটাই অ্যাপ্রিহেন্সিভ এই এসআইআর নিয়ে। এবং তুমি দেখো যে এই যে তুমি বললে যে বিএলওদের মধ্যে একাংশ, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে নতুন বিএলও তারা যেন গন্ডগোল না পায়। কারণ হচ্ছে যে প্রশাসন বা শাসক দলের মধ্যে কোথাও একটা আশঙ্কা রয়েছে, এই যে নতুন বিএলওদের চিহ্নিত করা হয়েছে, এরা হয়তো বিজেপির অনুগামী বা হয়তো বিজেপির দ্বারা প্রভাবিত। তো সব ফলে সেই বিএলওদের এমন এমন জায়গায় পাঠানো হবে যেখান থেকে তারা হচ্ছে খুব সক্রিয়ভাবে এই কাজটা করবে, ভোটার তালিকা থেকে যে অযোগ্য ভোটার বা ভুয়ো ভোটার বাছাইয়ের কাজটা করবে, এরকম একটা করবে। তো ফলে সেই অ্যাপ্রিহেনশনটা রয়েছে, ইকুয়াল অ্যাপ্রিহেনশন রয়েছে। একটা হচ্ছে বিএলএদের নিয়ে, মানে বুথ লেভেল এজেন্ট। বুথ লেভেল এজেন্টটা হয় যে পলিটিক্যাল পার্টি। আমি এখানে বলি, মানে ইতিমধ্যেই নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করে সমস্ত রাজ্যের সিইও কে পাঠিয়ে বলছে যে বিএলও কারা হবে। আমি আটকাবো তোমাকে, তুমি আগে বলা উচিত যে বিএলএদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দীঘা থেকে কি বলেছিলেন। একদমই তাই, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে বিজ্ঞপ্তি জারি করা প্রথম একেবারে যে এসআইআর করা হবে বা এই ধরনের একটা পদক্ষেপ করতে পারে, সেই দিনই মমতা বন্দ্যোপাধ্যায় একটা প্রেস মিট ডাকেন। সেখানে আমি উপস্থিত ছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পরিষ্কার করে বলেছেন যে এখানে বলা হচ্ছে বিএলএ মানে আমার কে এজেন্ট হবে তার নামটাও আগে থেকে দিতে হবে। এবং তিনি একটা বড় অভিযোগ করেছেন, আশঙ্কা প্রকাশ করছেন যে এই নামগুলো আগে থেকে দিলে তাদেরকে বিজেপি থ্রেট করবে, ইলেকশন কমিশনকে দিয়ে থ্রেট করানো হবে, এবং তাদেরকে কিন্তু টাকা দিয়ে কিনতেও পারে বিজেপি। অতএব এটা আমি হতে দেব না, এমনটাই কিন্তু তিনি বলেছিলেন সেদিনের প্রেস মিটে। কিন্তু আমরা দেখলাম গতকালকের যে অর্ডার, অর্থাৎ 30 তারিখের অর্ডার, সেই অর্ডারে পরিষ্কার বলা হচ্ছে যে বিএলএ হিসেবে যাদেরকে নিয়োগ করা হবে তাদের নাম পাঠাতে হবে, এবং তার জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলতে বলছেন সিইওকে। এর পাশাপাশি একটা বিষয় বলা হচ্ছে বিএলও, এখনো পর্যন্ত বিএলও যেখানে শূন্যস্থান রয়েছে সেগুলো যত তাড়াতাড়ি সম্ভব সেখানে নিয়োগ করা হোক। ঠিক। তো তার মানে হচ্ছে কি, তার মানে হচ্ছে যে প্রতিটা পড়তে একটা
অ্যাপ্রিহেনশনের কাজ করছে, যে বিএলএ দের প্রভাবিত করা। তো এই একটা জায়গায় যেখানে যেখানে বিএলও মানে বুথ লেভেল ওয়ার্কার কারা, যারা হচ্ছে রাজ্য সরকারি কর্মচারী, সরকার পোষিত বিভিন্ন স্কুলের শিক্ষক অশিক্ষক কর্মচারী, তাদেরকেই বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশনের কাজটা করতে হবে। কারণ কি, ইলেকশন কমিশন যখন এসআইআর এর প্রক্রিয়াটা শুরু হবে, তখন ইআরও মানে হচ্ছে ইলেকশন রেজিস্ট্রেশন অফিসার, তাদের মাধ্যমে বিএলওদের কাছে একটা ফর্ম দিয়ে দেবেন। সেই ফর্মটা নিয়ে বিএলওরা যাবেন বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন করবেন যে কতজন ভোটার আছে, তাদের নাম ঠিকানা, তাদের পরিচয়পত্র, তাদের ভারতের নাগরিক কিনা ইত্যাদি প্রভৃতি, এগুলো সব করবে। এখন বিএলওদের কাছে কি একটা চাপের জায়গা তৈরি হচ্ছে না? এটা তো অবশ্যই। আমি গতকালকে ওয়ালে আমরা খবর করেছি, আমি ছিলাম মানে সিইও অফিসে, সেখানে এই বিএলওদের একটা অংশ সেখানে যান, গিয়ে ডেপুটেশন জমা দেন, দিয়ে বলেন যে আমরা বিএলও ডিউটি করব না। তাদের পয়েন্ট কি, এক হচ্ছে তাদের দাবি ইলেকশন কমিশন নাকি বলছে যে সরকারি কর্মীদেরকে দিয়েই বিএলওর কাজটা করাতে হবে, কোনো সরকারি মানে সরকার পোষিত কোনো কাউকে দিয়ে নয়। সেই কারণে তারা করবেন না। এবং তারা বলছেন কেনই বা করব, মুখ্যমন্ত্রী তিনি ভরা মিটিংয়ে বলছেন যে একটা নাম যেন বাদ না যায়। আমি বিএলওদের উদ্দেশ্যে বলছি, ওদিকে বিজেপি বা শুভেন্দু অধিকারী বলছেন যে প্রচুর ফেক ভোটার আছে, নাম বাদ না গেলে দেখে নেব। তো এই যে এই তরফ থেকে বা এরকম মানে যারা একদম প্রথম সারির নেতারা যদি এই ধরনের ঘুরিয়ে থ্রেট বা ভয় দেখান, তাহলে লোকাল লেভেলে যেখানে আমরা কাজ করতে যাব, মানে বিভিন্ন জেলায় প্রান্তিক এলাকায়, সেখানে যদি 4টে নাম বা 10টা নাম বাদ যায়, তারা কি আমাকে ছেড়ে কথা বলবে? এবং এখানে আরও একটা উদ্বেগ, মানে শঙ্করদা তুমি জানো যে বারবার শুভেন্দু অধিকারী আজকেও বলছেন যে বিহারে যে সমস্ত বিএলও এই সমস্ত কাজ সরকারের মানে ইলেকশন কমিশনের কথা শোনেনি এবং কাজ করেছে, তারা কিন্তু এই মুহূর্তে জেলে রয়েছে। সেই আশঙ্কা এবং ভয় কিন্তু এই বিএলওরা পাচ্ছে এখানে। সেই বিষয়টা বা এই ভয়টা কি আদৌ কাটাতে পারবেন? না, মানে জেলে রয়েছে এরকম কোনো কথা আমি শুনি। শুভেন্দু অধিকারী আজকেও প্রেস মিটে বলেছেন। বিহারে যেটা হয়েছে, বিহারে বিজেপি এবং বিজেপির শরিক দল মিলে যে সরকার, এনডিএ সরকার রয়েছে, নীতিশ কুমারের সরকার, তার ফলে বিহারে এটাকে ইমপ্লিমেন্ট করতে গিয়ে ইলেকশন কমিশনের খুব একটা কোনো জটিলতার মুখে পড়তে হয়নি। তার কারণে সরকারেই রয়েছে বিজেপি বা এনডিএ, পশ্চিমবঙ্গে তা নয়। ফলে পশ্চিমবঙ্গে যে এই হার্ডেলটা ইলেকশন কমিশনকে ফেস করতে হবে, এটা তো দেওয়াল লেখানো স্পষ্টই ছিল, আমরাও এটা নিয়ে আলোচনা করেছি। তার ফলে পশ্চিমবঙ্গের প্রক্রিয়াটা খুব একটা সহজ হবে না। এবং তুমি যে কথাটা বলছো যে বিএলওদের ক্ষেত্রে সমস্যা, সেই সমস্যাটা খুব বাস্তব সমস্যা, এবং সেই সমস্যাটা নিচু তলায় গিয়ে হয়তো বিএলওদের কোথাও কোথাও হয়তো সেটা মুখোমুখি হতে হবে। কারণ দেখার যে ইলেকশন কমিশন এটাকে, কারণ তারা সত্যি একটা শাকের করাতের মধ্যে পড়েছে, যে আগাইলে রামের বান পিছাইলে রাবণ, যে খুব প্রোঅ্যাক্টিভলি যদি করতে যায় তাহলে রাজ্য সরকারের কোপের মুখে পড়তে হবে, আবার পিছাইলে মানে ব্যাপারটা যদি একটা আপোষের জায়গায় চলে যায়, তাহলে শুভেন্দু অধিকারীদের হুমকি, ইলেকশন কমিশন তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেবে সেসব গুলো রয়েছে। মিনহোয়াইল ইলেকশন কমিশন তাদের জন্য একটা ইনসেন্টিভ দেওয়ার চেষ্টাও করেছে, যে 6,000 টাকা তাদের ভাতা বাড়িয়ে 12,000 টাকা করে দেওয়া, এবং 2,000 টাকা স্পেশাল ড্রাইভের জন্য দেওয়া, প্রায় 14,000 টাকা। এটাও একটা ইনসেন্টিভাইজ করার চেষ্টা হয়েছে। কিন্তু ঘটনা তুমি যেটা বলছো, সব মিলিয়ে যে একটা জটিল পরিস্থিতির মুখে দাঁড়িয়ে আছে বাংলা, এটা বলা যায় কি? একদমই তাই। কারণ একটা বিষয় মিস করলাম, মানে আমি গতকালকেই খবর পেয়েছিলাম, এই যে যারা এসছিলেন, যারা বিএলও মানে আগামী দিনে হবেন, তাদেরকে এটাও বলছেন সিইও অফিস থেকে, অ্যাডিশনাল সিইও, যে আপনারা চিন্তা করবেন না, আপনাদের সঙ্গে দরকার হলে সিআরপিএফ, সেন্ট্রাল ফোর্স সব দেওয়া হবে। কিন্তু তাদের বক্তব্য যে এর আগে অতীতে আমরা ভোট দেখেছি, সিআরপিএফ, বিএসএফ বা সেন্ট্রাল ফোর্স থাকা সত্ত্বেও আমাদের প্রচুর অফিসাররা মার খেয়েছেন, ধাক্কা খেয়েছেন। সেই জায়গা থেকে যখন নাম বাদ যাবে, তখন কি করে আমাকে বাঁচাবেন? এই যে আশঙ্কা যে আমি মার খেতে পারি, প্রাণনাশের একটা বিষয় হতে পারে, এই ভয়টা কি আদেও, আমার সেটাই প্রশ্ন তোমার কাছে, আদেও নির্বাচন কমিশন কাটাতে পারবে? দেখো, ব্যাপারটা হচ্ছে যে এখানে বিজেপির একটা ব্যর্থতার জায়গা রয়েছে। যেমন অতীতে এই সমস্যাটা মুখোমুখি হতে হয়েছে তৃণমূলকেও, কারণ তৃণমূলের সব জেলায় মমতা বন্দ্যোপাধ্যায় কি ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের হিউজ পপুলারিটি ছিল। বাম যমুনাতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের একক যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তা কোনো তুলনা ছিল না। কিন্তু ঘটনা হচ্ছে তৃণমূলের অর্গানাইজেশন বামেদের মতো ছিল না। বামেদের যে লোকাল কমিটি থেকে যে ধরনের স্ট্রং বুথ কমিটি, লোকাল কমিটি যে স্ট্রং, যে একটা সাংগঠনিক যে একটা ব্যাপার ছিল, জোরদার এবং আটোসাটো, ঠিক আছে, এবং একটা বুনট ছিল, ঠিক আছে, আরো ভালো শব্দ বলতে গেলে, এবং যেটা আলিমুদ্দিন থেকে সরাসরি, যেটার উপরে একটা পুরো তার নজরদারি ছিল, প্রপার রিপোর্টিং হতো, এবং একটা নিষ্ঠাবান
রাজনৈতিক মতাদর্শগত হয়ে যার যাই থাকুন না কেন, তখনকার দিনের যে সিপিএম এর কর্মীদের মধ্যে সেই যে নিষ্ঠা ভরে যে বুথের কাজটা করা সেটা ছিল, সেটা সেই জায়গাটাতে একটা ল্যাক ছিল তৃণমূলে। কারণ তৃণমূলে তো ওরকম হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা জনপ্রিয়তা থাকলেও তৃণমূলে ওই ওরকম অর্গানাইজেশনের স্ট্রাকচারটা ছিল না। তার ফলে সিপিএম সবসময় সুবিধাটা পেয়েছে। এখানে হচ্ছে বিজেপির হচ্ছে মুশকিল হচ্ছে যে বুথ স্তরে বিজেপির তো সংগঠন খুব দুর্বল, ফলে ইলেকশন কমিশন এই যে বলছেন যে বিএলএ অ্যাপয়েন্ট করতে, বুথ লেভেল এজেন্ট, ফলে বুথ লেভেল এজেন্ট তৃণমূলে যতটা অ্যাক্টিভ, স্বাভাবিক, যতটা পাড়ার লোকেদের চেনেন, যতটা রাজনৈতিকভাবে ক্ষমতাশালী, বিজেপি তো নেই। বিজেপির সবকটা বুথে লোক আছে কিনা বা কমিটি আছে কিনা এটাই তো নিয়ে একটা প্রশ্ন চিহ্ন আছে। তার ফলে দেখো যে যদি আজকে কোনো জায়গায় অ্যানোম্যালি হয় বা সেটা নিয়ে বা নাই হোক, যদি প্রশ্ন তুলতে হয়, চ্যালেঞ্জ করতে হয়, সেই চ্যালেঞ্জ করার জন্য তো লোক লাগবে। সেটা যদি বিএলএও না করেন তাহলে বিএলএ করতে পারে। মানে ধরো কোনো একটা জায়গায় বিজেপির বুথ লেভেল এজেন্ট একটা কোনো একজন ভোটারের নাম নেই, বললেন যে এই ভোটারের নাম থাকবে কেন, তো পাল্টা তৃণমূলের বিএলএ তো চ্যালেঞ্জ করবে। তো বিজেপির চ্যালেঞ্জ করার লোক কোথায়? বামেদের চ্যালেঞ্জ করার লোক কি আছে বা কংগ্রেসের? তো এই একটা জায়গায় অপোজিশনের দুর্বলতাটাও আছে। কিন্তু ফলে সব মিলিয়ে এখন দেখা যে এই যে একটা এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এসআইআর হিসেবে আমি তোমাকে একটা থামাবো, একটা খুব আমারও খুব জানার ইচ্ছে। আমার কদিন ধরে মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মানে খুব করে আর কি যেটা গুরুত্ব দিচ্ছেন সেটা হচ্ছে পরিযায়ী শ্রমিক। মমতা বন্দ্যোপাধ্যায় কি এটা মনে করছেন যে এসআইআর হবে এবং আমি যদি তাদেরকে ফেরাতে পারি কনফিডেন্ট বিল্ড আপ করে, তাহলে তাদের লাভ হবে? আজকেও কিন্তু এই বৈঠকে তিনি বলেছেন যে পরিযায়ী শ্রমিক যারা বাইরে আছে, যারা ফিরে আসছে বা ফিরে আসতে চাইছে, সমস্ত রকম তাদের মানে করুন, সাহায্য করুন। সে জামা কাপড় থেকে শুরু করে কাজবাজ থেকে শুরু করে সমস্ত রকম। এইটা কেন মানে পরিযায়ী শ্রমিকদের ফেরাতে চাইছেন সরকারি হিসেবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেই বোলপুরের সভাতেই উনি বলেছেন 22 লক্ষ পরিযায়ী শ্রমিক আছে। এখন ঘটনা হচ্ছে যে পরিযায়ী শ্রমিক যদি দীর্ঘদিন ধরে বাইরে থাকেন, ঠিক আছে, তাহলে এই ডোর টু ডোর এনুমারেশনের সময় তাদের নাম বাদ যেতে পারে। এই আশঙ্কাটা তিনি করছেন এবং সেদিনকে বোলপুরের সভাতেই উনি বলেছেন বিএলওদের উদ্দেশ্যে যে একটা মানুষ 2-4 দিনের জন্য বাইরে গেল আর গিয়ে বললেন যে উনি নেই বলে তার নাম বাদ দিয়ে দিলেন, এটা চলবে না। তার মানে কি একটা আশঙ্কা হয়তো ওনার আছে যে এই যে 22 লক্ষ যে সরকারিভাবে এটা যেটা প্রকৃত সংখ্যা হয়তো তার থেকেও বেশি হতে পারে। এখন এদের মধ্যে যদি একটা বড় অংশ গিয়ে যদি আজকে দেখা গেল যে এনুমারেশনের সময় নেই, ঠিক আছে, এবং তার পরিবারের লোক যুক্তিসঙ্গতভাবে বোঝাতে পারলেন না যে তার ভোটার তালিকার নাম আছে বা তিনি থাকেন এখানে বা তার উপস্থিতি নেই, ভোটার তালিকার নাম বাদ চলে যেতে পারে। তো ফলে এইটা তো একটা জেনুইন উদ্বেগের জায়গা রয়েছে এবং যে কারণে তৃণমূল বারবার বলছে যে এই এসআইআর এর পারপাসটা হচ্ছে ইনক্লুশন না এক্সক্লুশন, এবং নাম বাদ দেওয়াটাই উদ্দেশ্য মনে হচ্ছে, এবং তাতে প্রান্তিক এবং গরিব মানুষও ক্ষতিগ্রস্ত হবে। সংখ্যালঘুদের তো টার্গেট করেই নেওয়া হয়েছে বলে তৃণমূলের অভিযোগ। ফলে এইটা তো একটা মানে উৎকণ্ঠার জায়গা রয়েই গেছে। একদমই ঠিক। এখন দেখার বিষয় যে বাংলায় কবে এসআইআর এর জন্য বিজ্ঞপ্তি জারি হয় এবং বিজ্ঞপ্তি জারি হলে সরকারের কি অবস্থান থাকে সেদিকে নজর থাকবে আমাদের। আপনারা দেখুন দাওয়াল, কারণ খবর এখন এখানেই।